লিখছেন সাজ্জাদুর রহমান রনি। আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর নাম জাহিদ এবং বাড়ি ঝালকাঠি জেলায়। গল্পটি ওর মুখ থেকে শোনার কারণে আমি আমার ফ্রেন্ডের বর্ণনা মোতাবেক বলছি। প্রায় ৬-৭ বছর আগে আমার গ্রামের বাড়ির এক ঘটনা। আমার গ্রামের পাশের গ্রামেই একটা মেয়ে, নাম তার লাভলি। মেয়েটির বয়স ১২-১৩ কাছাকাছি। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। সে হঠাৎ করে কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন অকারণেই হাসা, বিড়বিড় করে কথা বলা, যাকে তাকে ধরে ধাক্কা দেয়া এবং প্রায় সময়ই বিভিন্ন গাছে উঠে বসে থাকা। নিশ্চিতভাবেই তাদের পরিবারের মহা চিন্তার কারণ ছিল মেয়েটি। এই ধরনের আচরণ তার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। প্রায় ৩ মাসের মতো অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটির বাবা মা এর প্রতিকারের জন্য এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে ওই মেয়েটির বাবা এবং মায়ের সাথে তাদের বাড়িতে যায়। হুজুর ওদের বাড়িতে গেলে সে দেখতে পায় যে তখন মেয়েটি একটি গাছে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই অনেক লোক জড়ো হয় সেখানে। নিচ থেকে অনেক ডাকার পরেও মেয়েটি গাছ থেকে যখন নামছিল না, তখন তার বাবা যে কোনো একজন লোককে যে গাছে উঠতে পারে তাকে গাছে ওঠার জন্য বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠল তাকে নামানোর জন্য, এবং সেখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরও যখন মেয়েটি কিছুতেই নামতে চাচ্ছিল না, তখন গাছ থেকে হঠাৎ করে সে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। এরপরে ওখানে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা নাই বা দিলাম। ঘটনার এখানেই শেষ নয়, যেটা হলেই ভালো হতো, সেটা হলেই ভালো হতো। এবং এর পরে অনেক দিন অতিবাহিত হলো, সবকিছু স্বাভাবিক নিয়মে চলছিল। এতক্ষণ যা বলছিলাম সবই ঠিক ছিল, কিন্তু এখনকার ঘটনা অবিশ্বাস্য কিছুই, যেটা সহজে বিশ্বাস হওয়ার কথা নয়। ওই মেয়েটি মারা যাওয়ার প্রায় ১.৫ মাস পরেই গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব, যে কিনা বোবা। গঠন, আকৃতি এবং চেহারায় ওই মেয়েটির সঙ্গে অবিশ্বাস্য মিল। তাকে দেখে গ্রামের সবাই আঁতকে ওঠে। কিন্তু মেয়েটি যেহেতু বোবা, তাই তাকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই বোবা মেয়েটি গ্রামে আসার পর থেকেই যে মেয়েটি মারা গিয়েছিল তার বাবা প্রায় প্রতিদিন রাতেই অসম্ভব রকমের আজে বাজে স্বপ্ন দেখা শুরু করেন, এবং ওই বোবা মেয়েটি মৃত লাভলির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন মধ্যরাতে লাভলির বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। লাভলির কবরটা ছিল তাদের ঘর থেকে ২৫-৩০ মিটার দূরে। টর্চ লাইট নিয়ে বাইরে বের হওয়ার পর সে যা দেখতে পেল তা হয়তো তার জীবনে ঘটে যাওয়া সেরা ভয়ানক ঘটনা। টর্চটা মারার পর হয়তো তার অজান্তেই টর্চের আলোটা গিয়ে পড়েছিল ওই কবরের ওপর। সে দেখতে পেল যে কাফনে মোড়ানো একটি লাশ ওই কবরের পাশে পড়ে আছে, এবং তার মেয়ের কবরের ওপরের অংশ ফাঁকা। এই বিভৎস দৃশ্য দেখার পরে তিনি এক চিৎকারে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। যেহেতু তার স্ত্রী ঘটনার কিছুই জানেন না, তাই ওই রাতের মতো তাকে মাথায় পানি দিয়ে দুজনেই ঘুমিয়ে পড়লেন। ভোর হওয়ার পরে আশেপাশের লোকজন সহ সবাই ঘুম থেকে উঠলে তারাও ওই একই দৃশ্য দেখতে পায়, এবং তারা আরো দেখতে পায় যে মৃত লাভলির কবরে কোনো লাশ নেই। কাফনের কাপড়ের মাথার অংশ খুলে তারা দেখতে পায় যে সেটা লাভলিরই লাশ, এবং এতদিন হওয়ার পরেও ওই লাশটিতে তেমন কোনো পচন ধরেনি। এবং এখানে আরো আশ্চর্যজনক হলো, সেদিন থেকেই সেই বোবা মেয়েটিকে আর গ্রামে দেখা যায় না। এটাই ছিল মোহাম্মদ সাজ্জাদুর রহমান রনির পাঠানো ঘটনা। আরো একটা ঘটনায় যাব এবং সেই ঘটনাটা আমি শোনাবো, যে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আমাদেরই কোনো একজন লিসনার, যিনি আজকে ভূত এফএম এ উপস্থিত থাকতে পারেননি। দিনটি ছিল রবিবার, 11/12/2011 দুপুর 2:35। আমি লাঞ্চ করেছিলাম আর টিভি দেখছিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ইদানিং খাওয়ার সময় ফোনটা খুব বেশি বেজে ওঠে। বিরক্ত হয়েই ফোনটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠ আমায় বলল, কি করিস? আমি বললাম, লাঞ্চ। ওকে, লাঞ্চ শেষ হলে ফোনটা ব্যাক করিস। এই বলেই লাইনটা কেটে গেল। উনি ছিলেন আমার চাচাতো ভাই, যার কিনা এখন কলকাতায় থাকার কথা, এবং কলকাতা বুঝতেই পারছেন ইন্ডিয়া।
এবং কজ ওনার হার্টের একটা প্রবলেম ছিল, ট্রিটমেন্টের জন্য ওনার যমজ 2 ছেলে ছিল যারা এবার ক্লাস 7-8-এ উঠলো, 7 থেকে 8-এ উঠলো, এবং ভাইয়ার মানে বিয়ে হয়েছিল। এটা ছিল হচ্ছে লাভ ম্যারেজ, এবং সবাই খুব ভয় পেতাম ওনাকে। উনি ছিলেন একজন অ্যাডভোকেট। ছোটবেলায় একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া প্রধানমন্ত্রী বড় নাকি রাষ্ট্রপতি? উনি বলেছিলেন আমি বড়। ভয়ে আনন্দের মাঝেই ওনাকে কাছে পেতাম সব সময়। ওনার উপরেই ফ্যামিলিটা নির্ভরশীল ছিল। যাই হোক, আমি অনেক অবাক হয়েছিলাম ওনার ফোনে। কিছু বুঝে ওঠার আগেই ফোনটা আবার বেজে উঠল। এবার আমার বড় ভাইয়া। উনি যা বললেন তা শুনে একদমই হয়ে গেলাম। একটু আগে যিনি ফোন দিয়েছিলেন, মানে চাচাতো ভাই, তিনি 1:25 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতা একটা হসপিটালে। একটা অজানা ভয় যেন মুহূর্তের মাঝেই আমায় ঘিরে ধরল, এবং কিভাবে এটা সম্ভব আই ডোন্ট নো। ভাইয়া বললেন এই মুহূর্তে ব্যাপারটা কারোর সাথে শেয়ার না করার জন্য। আমি যেন কিছুই বুঝতে পারছিলাম না, কি হবে এখন। নিজেকে সামলাতে পারছিলাম না। বাসা থেকে নিজেকে আড়াল করার জন্য বাইরে বেরিয়ে পড়লাম রাস্তায়। হাঁটছিলাম নদীর পাড় ধরে। 1 ঘন্টা কেটে যাওয়ার পর ভাইয়া জানালেন একটা অ্যাম্বুলেন্স নিয়ে লাশের কফিন আনার জন্য যশোরের বেনাপোলে অর্থাৎ বর্ডার এলাকায় সেখানে যেতে হবে। সিলেট থেকে প্রায় 11-12 ঘন্টার পথ ছিল। সো বুঝতেই পারছেন ওখানে গিয়ে লাশের কফিনটা নিয়ে আসাটা সহজ ব্যাপার ছিল না। দেন আমি আর আমার আরেকটা চাচাতো ভাই, ওনার এক সম্বন্ধীর 3 জন এবং দূরের পথ বলে 2 জন ড্রাইভার, মোট 5 জন মিলে যখন যাত্রা শুরু করলাম তখন সন্ধ্যা 6:15 ছিল। একজন ড্রাইভার খুব বেশি কথা বলে, ড্রাইভ করে অসহ্য রকমের কথা বলে যাচ্ছিল। ড্রাইভ করতে করতে ভাবছিলাম কি যে আছে আজকে কপালে। প্রায় 2 ঘন্টা চালানোর পর হঠাৎ একটা চাকা পাংচার হয়ে গেল। ঘন কুয়াশা আর অন্ধকারাচ্ছন্ন নির্জন রাস্তায় যেন ভয়েরই আনাগোনা। যাই হোক, 15 মিনিটের মাথায় চাকাটা চেঞ্জ করে আর তেমন প্রবলেম ফেস না করেই সকাল 7:28 দিকে আমরা বেনাপোল পৌঁছে গেলাম। এখন শুধু অপেক্ষার পালা। আমরা চাচ্ছিলাম যদি দিনেই চলে আসতে পারতাম ভালোই হতো। কলকাতা থেকে 2-2.5 ঘন্টার পথ এই বর্ডারটা। তবে লাশ নিয়ে আসাটা অনেক কষ্টের ব্যাপার। লাশের সাথে আমাদের একজন রিলেটিভ ছিলেন, উনি ওখান থেকে লাশের কফিন নিয়ে আসছিলেন। ওনাকে অনেক ঝামেলা পেরিয়ে যখন আমরা কফিনটা পেলাম তখন রাত প্রায় 9টা হয়ে গেছে। আবারও যাত্রা শুরু। এবার 6 জন এবং লাশের কফিন। 3 ঘন্টা ভালোভাবেই আমরা চলছিলাম। সবাই খুবই টায়ার্ড। এখন শুধু একটাই প্রত্যাশা, ভালোভাবে যেন সিলেট পৌঁছে যেতে পারি। বাট সেটা ততটা সহজ রাত ছিল না আমাদের জন্য। যদি জীবনে কোনো দীর্ঘ রাতের কথা বলা হয়, আমি সেই রাতের কথা বলবো। ঘন কুয়াশা মাখা আর অন্ধকার রাস্তায় গাড়িটা 50 কিলোমিটার বেগে ছুটছিল। কিছুক্ষণ পর আমরা আরিচা ফেরিঘাটে পৌঁছালাম। ওখানে প্রায় 300 গাড়ির লাইন। কোথা থেকে একটা লোক হঠাৎ করে এসে আমাদের গাড়িটাকে ফেরিতে সবার আগে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। আমরা ফেরি পেরিয়ে আবার চলতে থাকলাম। কিছুক্ষণ পর আমরা একটা রেল লাইন ক্রস করতে যাচ্ছি এবং ঠিক সেই মুহূর্তে একটা রেলগাড়ি আসছিল। অদ্ভুত কিছু একটা ঘটেছিল যা 6 জনই লক্ষ্য করেছি। রেলগাড়িটা একজন গেটম্যান হাত দেখিয়ে থামিয়ে দিল আর আমাদের দিকে ইশারা করলো যাওয়ার জন্য। এটা যেমন ইম্পসিবল ছিল, ঠিক তেমনি এটা অবিশ্বাস্য ছিল যে সেই গেটম্যানটা হলো যার কফিন নিয়ে যাচ্ছি সে। অর্থাৎ যে গেটম্যানটা ওখানে দাঁড়িয়েছিল, একটা রেলগাড়ি ছুটে আসছিল এবং যিনি কফিনের মধ্যে শুয়ে আছেন তিনি সেই ট্রেনটিকে থামিয়ে দিলেন। খুবই ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তটা। সবার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সবাই একসঙ্গে সেই ঘটনাটি দেখেছিলেন। এবং ড্রাইভার এমন একটা ভাব করলো যেন কিছুই হয়নি। সে পুনরায় স্বাভাবিকভাবেই গাড়ি চালাতে লাগলো। গাড়িটাতে নিঃশব্দতা বিরাজ করছিল। ভয়ে চোখের পাতাও এক করতে পারছিলাম না। কিছুক্ষণ পর লুকিং গ্লাসের দিকে আমার চোখ পড়তে দেখলাম ড্রাইভার ঘুমিয়ে পড়েছে, তবু যেন গাড়িটা ঠিকঠাক ভাবেই চলছে। কি হচ্ছে এসব? ভয়ে
কিছু বলতে পারছিলাম না। যখন বুঝতে পারলাম তখন সিলেটের কাছাকাছি চলে এসেছি। সকাল 6টা এই আমরা সিলেটে পৌঁছে গেছি। কিভাবে এত তাড়াতাড়ি এটা পসিবল হলো আমরা কেউ বলতে পারবো না। আর আমাকেই বা কে ফোন দিয়েছিল এগুলোর কোনো অ্যান্সার আমার কাছে নেই। এবং এই ছিল ঘটনা। আমি চলে আছি আবারও মেইলে। লিখেছেন যে তাজ, এবং তাজের মূল ঘটনায় চলে আসি। লিখেছেন একটি কলেজের হোস্টেল রুমে দুজন মেয়ে থাকতো। একদিন রাতে একটি মেয়ের কোনো একটা কারণে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, এবং ওয়াশরুমটি রুমের কাছেই থাকাতে সে কাউকে না বলে একাই ওয়াশরুমের দিকে বের হয়ে যায়। রাতও তখন বেশি ছিল না। সে সেখান থেকে যখন বের হচ্ছিল ঠিক তখন একটা শব্দ শুনতে পায় এবং ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে যে শব্দটা জানালার কাছ থেকে আসছে। শব্দটা কিসের তা জানার জন্য সে একদম জানালার কাছে যায় এবং সে ওখানে গিয়ে দেখতে পায় যে জানালার নিচে কিছু একটা নড়ছে। সে তখন দেখতে পায় যে জানালার নিচে দুটো রক্ত মাখা পা ঝুলছে এবং পা দুটো ঠিক উল্টো ভাবে ঝুলছিল, কাটা অংশ নিচে এবং পায়ের পাতা ওপরে, এবং পা দুটো হাঁটুর নিচ থেকে কাটা এবং পা দুটোর অনেক বড় বড় কাটাওয়ালা। সে এটা দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে কোনো মতে দৌড়ে রুমে পৌঁছায়। রুমে গিয়ে সে দেখতে পায় যে তার রুমমেট বিছানার উপরে বই পড়ছে। মেয়েটি তখন তার কাছে সব ঘটনা খুলে বলল। সব ঘটনা শোনার পরে মেয়েটি অদ্ভুত ভাবে হাসি দিয়ে তার পায়ের ওপর থেকে কাপড় সরিয়ে দিয়ে বলল, দেখো তো এই পা দুটা নাকি। মেয়েটি তখন দেখলো যে বাথরুমে সে যে দুটো পা দেখেছিল ঠিক সে দুটো পাই তার রুমমেটের পায়ের স্থানে, এবং সে এটি দেখতে পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। তার যখন হুঁশ আসে তখন সে দেখতে পায় তার চারপাশে সেই রুমমেট সহ আরো অনেকে বসে আছে। তাদের কাছে সব খুলে বলার পর রুমমেট বিস্ময়ের সাথে বলে যে সে, অর্থাৎ মেয়েটি যখন রুম থেকে বের হয় ঠিক তখন তার রুমমেটও একই একটি বই আনার জন্য রুম থেকে বের হয়। অর্থাৎ তার রুমমেট, সে যখন ওয়াশরুমের দিকে গেল তার রুমমেটও বই আনার জন্য রুমের বাইরে চলে গেছিল এবং বইটি এনে রুমে প্রবেশ করার সময় সে দেখে মেয়েটি মেঝেতে পড়ে আছে। এই অবস্থা দেখে সে তাড়াতাড়ি হোস্টেলের অন্য সবাইকে ডেকে আনে। সো এই ছিল ঘটনা। যে ঘটনাটা হচ্ছে যে একজন লিখেছেন, আমার নাম পার্সিয়ান প্রিন্স, আর আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। জানি না কেমন লাগবে ঘটনাটা। কিছুদিন আগের কথা, আমি উত্তরা থেকে প্রতিদিনের মতো ভার্সিটির উদ্দেশ্যে তিনি হচ্ছে নাবিস্কোতে আসেন এবং প্রভাতী বনশ্রী বাসে একটা বাসে তিনি ওঠেন এবং সেই বাসে তিনি বলছেন যে আমিও অনেক কষ্ট করে দাঁড়িয়ে যাচ্ছি। এমন সময় আমার চোখ বাসের ভেতরে লুকিং গ্লাসে পড়ে। দেখলাম যে, আমি ঘটনাটা একটু বুঝিয়ে বলি যে তিনি আসলে বাসে করে অনেক ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, একটা বাসে করে, এবং অনেকের সাথে সাথে তিনিও বেশ গাদাগাদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন। এবং নিশ্চয়ই ওই সময় আমাদের যেটা হয় আর কি, আমাদের চোখ খোঁজে নিজের বসার মতো একটা সিট, এবং তিনিও চোখ দিয়ে সেই সিটই খুঁজছিলেন এবং তিনি দেখলেন যে 4 নাম্বার রোতে একটা সিট খালি আছে। পাশের সিটে একজন মহিলা বসে আছে। ভাবলাম সিটটা মহিলার মালামাল আছে, আর তা না হলে কেউ না কেউ সিটে বসে আছে, তাই লক্ষ্য করলাম না। এবং তিনি বলছেন যে বনানী যখন গেলাম তখন অনেক লোক নেমে গেল। এমন অবস্থায় দাঁড়ানোর লোক কম, 3 জন দাঁড়িয়ে আছে। আমি একটু পেছনের দিকে গেলাম এবং 3 নাম্বার রোতে 3 নাম্বার রোর কাছে গেলাম, দাঁড়িয়ে আছি। তখন চোখ পড়ে 4 নাম্বার রোর দিকে। দেখি মহিলার পাশে একজন বুড়ো লোক বসে আছে। মনে করলাম বুড়ো লোকটা দাঁড়িয়ে ছিল বলে হয়তো মহিলা ওনার মালামাল নিচে নামিয়ে রেখে লোকটিকে বসবার জায়গা করে দিয়েছে। কিন্তু এরপরেই তিনি যখন আবারও গ্লাসের দিকে তাকালেন তখন দেখলেন যে মহিলা একা বসে আছে। তিনি যখন সামনাসামনি দেখছেন তখন দেখছেন যে মহিলার পাশে একজন বৃদ্ধ লোক বসে আছে, এবং তিনি যখন গ্লাসের মধ্যে দেখছেন তখন দেখছেন যে মহিলার পাশে কেউ বসে নেই। সো এই হচ্ছে ঘটনা। পড়তে থাকবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই টাটা।